প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এসেছি গ্যাসের আচরণ অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আমরা রিভিশন করব কিছু এসএকিউ প্রশ্ন নিয়ে, যার মান 1। এই 1 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো দিয়ে এই সমস্ত চ্যাপ্টার আমরা রিভিশন করব। আমরা টোটাল 47টি প্রশ্ন নেব। এখানে কঠিন থেকে মানে সহজ প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন আছে, যাতে আমরা পুরো চ্যাপ্টারটা কনসেপ্টটা বুঝে নিতে পারি। প্রশ্নগুলোর মাধ্যমে আমরা কনসেপ্টগুলো বুঝে নেব। চলো বেশি কথা না বাড়িয়ে প্রশ্নের দিকে আগে বাড়া যাক। প্রথম প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়? সেন্টেন্স কিছু টাইপিং মিস্টেক আছে, যেটা আমি পড়ার সময় ঠিক করে নেব। তো বদ্ধ পাত্রে আমরা চাপ মাপার জন্য ম্যানোমিটার ইউজ করে থাকবো। এই প্রসঙ্গে বলে রাখি, যদি আমরা বায়ুমণ্ডলের চাপ মাপতে চাই তাহলে আমরা কী ব্যবহার করব? ব্যারোমিটার ব্যবহার করব, রাইট? বদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের চাপ মাপবো ম্যানোমিটার, আর খোলামেলা বায়ুমণ্ডলের চাপ মাপবো ব্যারোমিটারের সাহায্যে। আশা করি ক্লিয়ার হলো এটা। পিএ পাস্কেল, এই পাস্কেল কিসের একক? ভয় পাওয়ার কিছু নেই, এটা এসআইতে চাপ মাপার একক হলো পাস্কেল। পাস্কেল এবং নিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে সম্পর্ক কী? আসলে দুটি একই জিনিস। 1 পাস্কেল যা 1 নিউটন পার মিটার স্কোয়ার তা। এটাও তোমার জাস্ট এটারই অপর নাম হলো পাস্কেল। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয়ের সময় খোলা বাহুতে পারদ এর লেভেল অন্য বাহুর হবে এটা তুলনায় উঁচুতে থাকলে কি বোঝায়? একটু জাস্ট ছবি সহ উত্তরও দেখে নিই আমরা ব্যাপারটা কি বলতে চেয়েছে। এই আমাদের ম্যানোমিটার, এই ম্যানোমিটারের যে খোলা বাহু, এই বাহুটার দিকটাতে পারদের স্তম্ভ উঁচুতে আছে। তার মানে কি বলতো কি? তার মানে হলো ভিতরের বা যে গ্যাসটা আছে তার চাপটা বেশি। দেখো এখানে ঠেলাঠেলি প্রতিযোগিতা চলছিল, এই থেকে বায়ুমণ্ডল ঠেলছে, এদিকে এই ভিতরে গ্যাসটা ঠেলছে। এই ঠেলাঠেলির প্রতিযোগিতা কে জিতে গিয়েছে বলো তো? না, ভিতরে বাতাস জিতে গিয়েছে। এত জোরে ঠেলেছে যে এই পারদটা উপরের দিকে উঠে চলে যাচ্ছে। যখন এই খালি বাহুর দিকে পারদের স্তম্ভ বেশি হয়ে যায়, বুঝে নিতে হবে যে ঠেলাঠেলি প্রতিযোগিতায় জিতে গিয়েছে এই বদ্ধ পাত্রে থাকা বায়ু, অর্থাৎ এর চাপটা বায়ুমণ্ডলের চাপের থেকে অনেক বেশি। একই ধরনের প্রশ্ন: ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয়ের সময় খোলা বাহুতে পারদ এর লেভেল অন্য বাহুর হবে এটা তুলনায় নিচুতে থাকলে কি বোঝা যাবে? ঠিক তার বিপরীত বুঝবো আমরা। এক্ষেত্রে ঠেলাঠেলি প্রতিযোগিতায় আমরা বায়ুমণ্ডল জিতে গিয়েছে, এত জোরে ঠেলেছে যে এই দেখো পারদটা এদিকে বেশি হয়ে গেছে, এদিকে কম হয়ে গেছে। তাহলে তাহলে কী বুঝবো? বায়ুমণ্ডলের চাপটা বেশি আর আবদ্ধ পাত্রের থাকা চাপ গ্যাসের চাপটা কম, রাইট? তো এখানে কম হবে। কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবথেকে বেশি? দেখো আকর্ষণ মেলা যার মানে কঠিন পদার্থের সবথেকে আকর্ষণ বল বেশি হবে, কারণ এই আকর্ষণ বলের জন্য অণুগুলো একদম একে অপরের সঙ্গে ঠাসাঠাসি অবস্থায় অবস্থান করে, তবে সেটা কঠিন কঠিন হয়ে অবস্থান করছে। একইভাবে প্রশ্নটা বিপরীত যদি করি, কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটির মধ্যে কোন পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবথেকে কম? তাহলে সবথেকে ঝগড়া বেশি কিন্তু গ্যাসেদের অণুদের মধ্যে, ভাই। তাই গ্যাসেদের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, আকর্ষণ বল খুবই নগণ্য, তাই তারা কিন্তু গ্যাসীয় অবস্থায় অবস্থান করে থাকে। 1 মিটার কিউব সমান কত লিটার? রাইট, এটা একটু অঙ্কের মাধ্যমে বুঝে নিলে ভালো হয়। চলো খাতা কলমে বুঝে নেওয়া যাক। এটা প্রশ্নটা ছিল যে 1 মিটার কিউব সমান কত লিটার? কত লিটার, রাইট? তো আমরা প্রথমে দেখব যে 1 মিটার কিউব সমান কত ডেসিলিটার। ডেসিমিটার কিউব, সেটা আগে দেখব। এটা যদি বার করে ফেলতে পারি আমরা লিটারটা ইজিলি বার করতে পারবো, কারণ 1 ডেসিমিটার সমানই কিন্তু 1 লিটার। সো আমরা 1 ডেসি বলছি, এই মিটার থেকে আমরা ডেসিমিটারে আসবো। আচ্ছা, তাহলে এটাকে বিশ্লেষণ করা যাক। 1 মিটার কিউব মানে 3 বার মিটার গুণ হবে, 1 বার, 2 বার, 3 বার গুণ হলো। এখন কিলো একটু যেটা মিটার, ডেসিমিটার, রাইট? তাহলে একবার জাম্প করলে আমরা ডেসিমিটার পেয়ে যাই। তাহলে 1 মিটার সমান কিন্তু আমরা 10 ডেসিমিটার লিখতে পারি। তাহলে 1 মিটার জায়গায় 10 ডেসিমিটার ইন্টু 10 ডেসিমিটার ইন্টু 10 ডেসিমিটার। এটাকে গুণ করা যাক। 3 বার 10 গুণ করলে কত হবে? 1 2 3 1000 হবে। আর 3 বার ডেসিমিটার গুণ করলে কি হবে? ডেসিমিটার কিউব হবে।
তাহলে দেখতে পাচ্ছি যে 1 মিটার কিউব সমান কত পেলাম আমরা? 1000 ডেসিমিটার কিউব পেলাম। আর 1000 ডেসিমিটার কিউব মানেই হলো 1000 লিটার। সো আমাদের অ্যান্সারটা কত হবে? 1000 লিটার অ্যান্সার হবে। এখন তাহলে তোমরা ইজিলি অ্যান্সার বলতে পারবে, ওটা 1000 লিটার অ্যান্সার হয়ে থাকবে। বয়েলের সূত্রের ধ্রুবক কী কী? খুবই গুরুত্বপূর্ণ। বয়েলের সূত্রে দুটি ধ্রুবক, 1 নম্বর হলো তোমার গ্যাসের ভর, 2 নম্বর গ্যাসের উষ্ণতা। বয়েল, আমরা ডিম ফোটাই, বয়েলিং করি উষ্ণতা দিয়ে। সো সেকেন্ড থেকে মনে রাখতে পারো উষ্ণতা স্থির এখানে, রাইট? একই রকম প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। মনে রাখবে, চ ফর চার্লস, চ ফর চাপ। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক কে হবে? গ্যাসের চাপ তো অবশ্যই হবে, তার সঙ্গে কম্পালসারি হলো গ্যাসের ভর। আগেরটাতেও গ্যাসের ভর কমন ছিল, শুধুমাত্র চেঞ্জ হয়েছে গ্যাসের চাপ আর ওদিকে গ্যাসের উষ্ণতা। বয়েলে উষ্ণতা আর চার্লসে চাপ। উষ্ণতার পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কী? সম্পর্ক ঠিক এরকম করে লিখতে পারি আমরা। যদি কেলভিন স্কেলে একই উষ্ণতা, সেলসিয়াসে টি আর কেলভিনে বড় হাতে টি যদি হয়, তাহলে সম্পর্কটা এরকম হবে, টি সমান টি প্লাস 273। সহজ কথা বলতে গেলে সেলসিয়াসের উষ্ণতার সাথে যদি আমি অতিরিক্ত 273 যোগ করি, তাহলে আমরা পাবো কোনটা? কেলভিন পাবো। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য একটা উদাহরণ নেওয়া যাক। 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি কেলভিন? কত ডিগ্রি কেলভিন বলছি, কত কেলভিন? তাহলে আমরা কী করবো? 27-এর সঙ্গে অতিরিক্ত 273 যোগ করব। তো সূত্রটা ছিল আমাদের একটা এরকম, টি সমান টি প্লাস 273। এখানে স্মল টি মানে হলো আমাদের এই সেলসিয়াস উষ্ণতা। তো 27 যোগ অতিরিক্ত কত? 273 করলেই আমরা যে যোগফলটা পাবো সেটাই হলো কেলভিন উষ্ণতা। তাহলে 27 ডিগ্রিকে যদি কেলভিনে কনভার্ট করি কত হবে? 300 কেলভিন হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করে দেখো। অতিরিক্ত কত যোগ করব? 273 যোগ করব, রাইট? চলো নেক্সট। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এই প্রসঙ্গে বলে রাখি, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় আদর্শ গ্যাসগুলোর আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এর মানটা সেলসিয়াস স্কেলে হলো -273 ডিগ্রি সেলসিয়াস। একই রকম প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এটাও তোমরা মনে রাখবে যে -459.4 ডিগ্রি ফারেনহাইট। একই ধরনের আরেকটা প্রশ্ন দেবো, সেটা হলো কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এটা হলো 0 কেলভিন হয়ে থাকবে, রাইট? 0 কেলভিন অ্যান্সার। উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এই প্রশ্নটা দিয়েই দিলাম, তাহলে এটা দেখে নেওয়া যাক। তাহলে খুবই সহজ, উষ্ণতা যে স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য বিন্দু ধরে নেওয়া হবে। তারপরে কী করা হবে? তারপরে উষ্ণতার প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির সমান ধরা হবে। ব্যাপারটা কেমন? এই 0 থেকে যখন 1 ডিগ্রি বলবো, তেমন মানে এখানে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি পার্থক্য হলে যা হবে, এই পরম স্কেলেও তাই হবে। দূরত্বটা একই, পরিমাণটা একই। তাই বলছে যে -273কে 0 ধরে নেব এবং উষ্ণতার প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান ধরা হবে। এই স্কেলকে আমরা বলবো উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলবো। বিজ্ঞানী কেলভিন এটাকে আবিষ্কার করেছিলেন, তাই কেলভিন স্কেল বলবো। 17 নম্বর প্রশ্ন, পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত? আচ্ছা, জল কত ডিগ্রিতে জমে যায় বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাকে আমাকে পরম স্কেলে নিয়ে যেতে হবে, তাহলে অতিরিক্ত 273 যোগ করতে হবে। তাহলে 0 যোগ 273 কত হয়? আলটিমেটলি 273 পাওয়া যায়। তাহলে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত হবে? 273 কেলভিন হবে। শুধু আমরা ডিগ্রি সেলসিয়াস আর লিখবো না, আমরা কী লিখবো? বড় হাতের কে দেবো, কেলভিনকে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক, এটা তোমরা নিজেরা বলবে। জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াসে, ওটাকে পরম স্কেলে করতে হবে। তাহলে কত যোগ করবে? অতিরিক্ত 273 যোগ করবে। তাহলে 100 যোগ 273 কত হচ্ছে? 373। এককটা কী হবে? কেলভিন হবে। বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন? এটা একদম মুখস্থ রাখবে, সমপরাবৃত্তাকার হয়ে থাকে। ছবিটা কেমন দেখে নাও একটু। এদিকে আমরা আয়তন নেব, এদিকে আমরা চাপ নেব। তাহলে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, অনেকটা গ্রাফটা এরকম দেখতে হবে। এটাকেই, এই গ্রাফকে বা এই লেখচিত্রকে আমরা বলছি সমপরাবৃত্তাকার। চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? এটা সরলরেখা হবে, রাইট?
এটা কেমন ছবিটা দেখেন একটু। এদিকে আমরা উষ্ণতা দেব, এদিকে আমরা আয়তন দেব। আয়তন আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক। আয়তন বাড়লে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। ঠিক আছে, তো এটা একটা সরল রেখা হবে। চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে? এটা দেখো উষ্ণতা অক্ষকে, আচ্ছা আমি একটু আগে কি বললাম যে উষ্ণতা কমালে তোমার আয়তনটা কমবে। তো এটা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে যখন আয়তনে উষ্ণতা কমাবো এই গ্রাফটা নিচের দিকে নামবে, কারণ আয়তন কমছে মানে গ্রাফটা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। এমন একটা সময় দেখা যাবে যে যখন উষ্ণতা যখন আমি -273 ডিগ্রি করব, তখন আয়তনটা একেবারে শূন্য হয়ে যাবে। এই পয়েন্টটা যে উষ্ণতা আছে এটাকে আমরা বলি পরম উষ্ণতা। আর আমাদের প্রশ্ন করেছিল যে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রে উষ্ণতা অক্ষ, এই অক্ষটাকে উষ্ণতা অক্ষ বলছি আমরা। এই অক্ষের কোন বিন্দুতে ছেদ করবে? না, -273 ডিগ্রি সেলসিয়াস এই বিন্দুতে ছেদ করবে। পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব কি? উত্তর হবে না। পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব নয়, ওটাই সবথেকে কম উষ্ণতা। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? একটু আগে আলোচনা করলাম, আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। ওই ছবিতে আমরা দেখলাম যে আয়তনের গ্রাফটা নামতে নামতে একেবারে শূন্য হয়ে গিয়েছিল। পরম শূন্য উষ্ণতার মান কি গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন বা চাপের উপর নির্ভর করে? উত্তর হবে না। এই কোনো কিছুর উপরে কিন্তু পরম শূন্য উষ্ণতার মানটা নির্ভর করে না। এখানে টাইপিং মিস্টেক। বাস্তব গ্যাসগুলি কোন বিশেষ অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাসগুলি কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? তো যদি আমরা নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা নিই তাহলে কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে। তাহলে এটা মনে রাখতে হবে সমস্ত নিম্নচাপ উচ্চ উষ্ণতা, নিম্নচাপ উচ্চ উষ্ণতা, এই পরিস্থিতিতে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস, যেটা একটা কাল্পনিক গ্যাস, তার মতো আচরণ করবে। হাইড্রোজেন এর মোলার ভর কত? মানে 1 মোল হাইড্রোজেন নিলে কত ওজন হবে? তো এটা 2 গ্রাম। হাইড্রোজেন H2 এটা দ্বিপরমাণুক একটা অণু, মানে গ্যাস। দুটো হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন তৈরি হয়। তো 1 গ্রাম 1 গ্রাম, মোট 2 গ্রাম। একই রকম প্রশ্ন, অক্সিজেনের মোলার ভর কত? এটা একদম মুখস্থ রাখতে হবে। অক্সিজেনের মোলার ভর হলো 32। অক্সিজেনও দ্বিপরমাণুক, দুটো অক্সিজেন মিলে একটা অক্সিজেনের অণু তৈরি হয়। তো 16 দুগুণে 32, এটা আমাদের মনে রাখতে হবে। একইভাবে একটু এই প্রসঙ্গে বলে রাখি, নাইট্রোজেন যদি হয় তাহলে নাইট্রোজেন 14 দুগুণে 28 হবে ওর আণবিক বা মোলার ভরটা বা আণবিক ভরটা। মোলার আয়তন কাকে বলে? একদম বেশ ফান্ডামেন্টাল সংজ্ঞা দিয়েছি। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলা হবে। তুমি যে কোনো গ্যাসীয় পদার্থ নেবে, 1 মোল নেবে, কমন নেবে 1 মোল, 1 মোল নিয়ে তার যে আয়তনটা হবে সেটাই তার কিন্তু মোলার আয়তন। ঠিক আছে, আর বলে রাখি এই প্রসঙ্গে, এই মোলার আয়তন কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয়ে থাকে। আমরা পরবর্তী আরও জানবো সেটা। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, মানে চাপ এবং উষ্ণতাটা কিন্তু স্থির রাখতে হবে, তবে কিন্তু আমরা নির্দিষ্ট মোলার আয়তন পাবো। তো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের 1 মোল অণুর যে আয়তন সেটাই তার মোলার আয়তন। 1 মোল অণু মানে হলো 6.022 × 10⁻23 অণুকে আমরা 1 মোল অণু বলবো। এতগুলো অণু নিলে যে আয়তন পাবো সেটাই তার মোলার আয়তন। আচ্ছা, মোলার আয়তন এর মান কি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে? না, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। সেটা হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, যে প্রকৃতির গ্যাস হোক না কেন, মোলার আয়তন, তুমি 1 মোল গ্যাস যে কোনো গ্যাস নিলে তার আয়তনটা কিন্তু একই হবে। আচ্ছা, এসটিপিতে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের মান কত? এইটা আমি একটু বলতে চেষ্টা করছিলাম যে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে সাধারণ যে আমাদের চাপ হয়ে থাকে 76 সেমি পাওয়ার স্তম্ভ, ওটাকে বলছে স্ট্যান্ডার্ড প্রেশার। আর ঘরোয়া যে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস তাকে বলছে স্ট্যান্ডার্ড প্রেশার। তো এই অবস্থায় কী বলছে,
সমস্ত ধরনের গ্যাসের মোলার আয়তনটা কত হবে 22.4 লিটার, বা এটাকে আমরা এইভাবে মিলিলিটারে বললে 22,400 মিলিলিটার হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। 1 মোল পরিমাণ গ্যাস তুমি নিলেই তার আয়তন হবে কত 22.4 লিটার। কোন বিজ্ঞানী প্রথম অণুর ধারণা দেন? তো অণুর ধারণা প্রথমে দিয়েছিল বিজ্ঞানী অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে কিন্তু অণুর ধারণা দিয়েছিলেন। অ্যাভোগাড্রো প্রকল্পের গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তনকে না গ্যাসের মধ্যে থাকার অণুদের আয়তনকে বোঝায়। তো সিম্পল উত্তর, অ্যাভোগাড্রো যে প্রকল্প দিয়েছিলেন সেই প্রকল্পে কিন্তু আসলে অণুগুলোর নিজস্ব আয়তনের কথা বলা হয়নি। এখানে অণুগুলো, গ্যাসের অণুগুলো যে যতটা স্থান দখল করছে সেই স্থানের আয়তনকে বোঝায়। তবেই তো দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস নিলেই তার আয়তন সেম। আসলে যদি আমরা শুধুমাত্র গ্যাসের অণুগুলোর আয়তন নিতাম তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আয়তন পেতাম, কারণ কোনো কোনো গ্যাসের অণু বড়, কোনো কোনো গ্যাসের অণু ছোট। তাহলে বড় গ্যাসের অণু যদি আমরা ওই 6.02 ইন্টু 10⁻23টা যদি অণু নিই তাহলে কিন্তু বেশি আয়তন দেবে, আর ছোট অণুযুক্ত গ্যাস নিলে কম আয়তন দেবে। আসলে কেন আয়তন সমান দেখাচ্ছিল? কারণ ওটা আসলে অণুর আয়তন নয়, ওটা গ্যাসের অণুগুলি যতটা জায়গায় ছড়িয়ে আছে তার আয়তন, সেই আয়তনটা বোঝায়। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত, গ্যাস যতটা অঞ্চল দখল করে আছে সেই অঞ্চলের আয়তনকেই কিন্তু বোঝায়। এরপরে আমরা যে প্রশ্নগুলো সেগুলো খাতা কলমে বুঝবো, কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, চলো সেগুলো খাতায় দেখে নেওয়া যাক। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন বলছে 6.022 ইন্টু 10⁻23 CO2 অণুর ভর কত? ঠিক আছে, আচ্ছা 6.022 ইন্টু 10⁻23 CO2 মানে হলো 1 মোল CO2, কমল 1 মোল CO2 কে বোঝায়, রাইট? আর এই 1 মোল CO2 এর আণবিক ভর কত হবে? না এটাকে বিশ্লেষণ করলে বুঝতে পারবো। কার্বনের জন্য 12, দুটি অক্সিজেনের জন্য 16×2 = 32, দুটো অক্সিজেন যেহেতু 16 32, তাহলে টোটাল কত হলো 4 আর 3 4 44 গ্রাম হলো। তাহলে CO2 এর আণবিক ভর কত হলো 44 গ্রাম। ঠিক আছে, আমরা জানি 1 মোল CO2 এর আণবিক ভর কত 44, আর 1 মোল মানেই হলো তার মধ্যে কতগুলো অণু থাকবে 6.022 ইন্টু 10⁻23 অণু থাকবে। আশা করি বোঝা গেছে এটা। তারপরে প্রশ্ন 34 নম্বর প্রশ্ন বলছে 10 গ্রাম H2 মানে কত মোল? আগে আমাদের জানতে হবে 1 মোল সমান কত গ্রাম। দেখো, যদি 2 গ্রাম আমি হাইড্রোজেন নিই সেটাকে আমি বলবো 1 মোল, কমল 1 মোল। তাহলে 2 গ্রাম মানে হলো 1 মোল, তাহলে 10 গ্রাম মানে কমল হবে। ঐকিক নিয়মে পেতে পারি আমরা 1 গ্রাম হাইড্রোজেন মানে হলো 1/2 মোল। তাহলে 10 গ্রাম কত হবে? 10 দিয়ে আমরা গুণ করে দেবো, 1 গুণ 10/2। সহজ কথা, এই 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 5 মোল। ঠিক আছে, অত মাথা খামিয়ে লাভ নেই। 2 গ্রাম মানে হলো 1 মোল, তাহলে 10 গ্রাম মানে 5 মোলই তো হবে, ঝামেলা খতম। তারপরেটা 1 মোল NH3 এর অর্থ কি? এর অর্থ অনেক কিছু হতে পারে। 1 মোল NH3 মানে এই এর মধ্যে কতগুলো অণু লুকিয়ে আছে? না এর মধ্যে 6.022 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু লুকিয়ে আছে। এটা একটা অর্থ হতে পারে, অণু আছে, এটা একটা অর্থ হতে পারে। 2 নম্বর কি অর্থ হতে পারে? 2 নম্বর অর্থ হতে পারে যে 1 মোল মানেই হলো এর আণবিক ভরটা আমরা বার করে নিতে পারবো। নাইট্রোজেনের জন্য 14 আর 3টে হাইড্রোজেনের জন্য 3, তাহলে কত হলো মোট? তোমার 17 হলো। তাহলে এর আণবিক ভরটা কত হলো? 17। ঠিক আছে, এটা কত কি আণবিক ভর, আণবিক ভর, বা এটাকে অনেকে মোলার ভরও বলে থাকে। তাহলে এই দুটো কথা আমরা দেখতে পারি। 1 মোল NH3 মানে হলো এই 1 মোলের মধ্যে 6.022 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু আছে। 2 নম্বর কি বলতে পারি?
যে 1 মোল মানে হলো 17 গ্রাম অ্যামোনিয়া অণু, ঠিক আছে। এক মোল ইলেকট্রনের সংখ্যা কত? মনে রাখবে যখনই 1 মোল বলবে তখন ভাববে যে 6.022 ইন্টু 10⁻23 টি জিনিস। যদি কেউ তোমাকে বলে 1 মোল ভাত, তার মানে তার মধ্যে ভাতের সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23 টি ভাত। যদি তোমাকে কেউ বলে 1 মোল লোক, 1 মোল জনসংখ্যা, তাহলে ভাববে যে 1 মোল জনসংখ্যা মানে হলো এই লোকজনের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 টি লোকজন আছে। তো এখানে বলছে 1 মোল ইলেকট্রনের সংখ্যা কটি? সংখ্যা বললে কটি হবে? 6.022 ইন্টু 10⁻23 টি ইলেকট্রন থাকবে, রাইট। আচ্ছা, 2 মোল অক্সিজেনের ভর কত? তাহলে 1 মোলের ভর কত দেখি? 1 মোল অক্সিজেনের ভর কত দেখি? ভর কত হয়? 16 হয়। তাহলে 2 মোলে কত হবে? 2 মোল অক্সিজেনে 16 দুগুণে 32 হবে, 32 গ্রাম হবে। ঝামেলা খতম। আচ্ছা, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসে অণুর সংখ্যা কত হবে? দেখো, 22.4 লিটার যদি তুমি গ্যাস নাও তাহলে সেটা 1 মোল গ্যাস না হবে। কমল গ্যাস না হবে 1 মোল গ্যাস, কারণ এসটিপিতে সমস্ত গ্যাসের আয়তনটা এত আছে, মানে এটা 1 মোল গ্যাস নিয়েছো, তাই তো? 1 মোল সমস্ত গ্যাসের আয়তন কিন্তু সেম। তো 22.4 লিটার নিয়েছো মানে তুমি 1 মোল গ্যাস নিয়েছো, আর 1 মোল গ্যাস নিয়েছো মানে কতগুলো অণু আছে? 6.022 ইন্টু 10⁻23 টি অণু আছে। ঝামেলা খতম। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের আর এর মান একক লিখি। আমরা সেই যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যেটা আমরা জানি, আমরা যে পিভি সমান এনআরটি, সেই এনআরটির যে আর, তার আমাদের এসআই একক, সিজিএস একক লিখতে হবে। এটা একদম মুখস্থ রাখতে হবে। ইআরজি, আর্গ, এমওএল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, রাইট। তাহলে আর্ক ইন্টু মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। সিজিএস এ কি হবে? শুধু আর্গের জায়গায় জুল হয়ে যাবে। জুল এর উত্তরটা কি হবে? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে জুল মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তোমরা যেভাবে মুখস্থ রাখতে পারো। এরপর আমরা 41 নম্বর প্রশ্ন, মুক্ত পথ কাকে বলে? এটা একটু জেনে নেব। আগে আমি সংজ্ঞাটা তোমাদের বলি, তারপরে আমাদের এটা আমি এক্সপ্লেন করব। বলছে, গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। পরপর দুটি ধাক্কার মাঝের পথ একটি অণু সমবেগে যায়। এই পথকে মুক্ত পথ বলা হয়। চলো আমরা একটু খাতা কলমে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখো, মুক্ত পথটা বোঝার চেষ্টা করো। ধরো আমি একটা পাত্র আঁকলাম, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি কয়েকটা অণু আঁকলাম, কল্পনা করলাম এ একটা অণু, এ একটা অণু, এ একটা অণু, ঠিক আছে। তো ধরো এই অণুটা পার্টিকুলার কথা বলি, এই অণুটা এর সঙ্গে ধাক্কা খাচ্ছে, এই গিয়ে এর সঙ্গে ধাক্কা মারলো। তাহলে 1 নম্বর ধাক্কা মারার পরে কি হবে? ব্যাপারটা এখানে আঁকি আমরা। ধাক্কা মারার পর কিন্তু এ ছিটকে যাবে। যদি এই ধাক্কা মারে কি হবে? একে অপরতে ছিটকে যাবে। যার গতিবেগটা বেশি সে একটু আগের দিকে যাবে, আর যার গতিবেগ কম সে পিছন দিকে চলে যাবে। তাহলে যাই হোক, তাই প্রথম ধাক্কাটা কি হবে? একজন ছিটকে চলে আসবে, একজন অন্যদিকে চলে গেল। তাহলে প্রথম ধাক্কার পরে এ যে ছিটকে চলে আসছে, এসে তার আশেপাশে আরেকজন আছে, তাকে ধাক্কা মারবে। এই যে তাকে ধাক্কা মারার জন্য তাকে এই যে পথ অতিক্রম করে যেতে হচ্ছে, সোজা যে এইটুকু পথ অতিক্রম করে যেতে হচ্ছে, এই পথটুকু সে সমবেগে যাচ্ছে। তাহলে প্রথম ধাক্কা সে মারার পরে 2 নম্বর ধাক্কা মারার জন্য যে পথটা তাকে অতিক্রম করতে হচ্ছে, সেই পথে সে সমবেগে যাচ্ছে, বেগটা তার পরিবর্তনশীল নয়। যদি আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যদি সে 10 কিলোমিটার বেগে যায়, আর যদিও যায় না এরকম, তাহলে 10 কিলোমিটার বেগেই কিন্তু বজায় রেখে সে সমবেগে যাচ্ছে। তাহলে এই প্রথম ধাক্কা এবং দ্বিতীয় ধাক্কা মাঝখানের পথটা একটা কণা কি করছে? সমবেগে যাচ্ছে। এই পথটুকুকে বলা হচ্ছে মুক্ত পথ। আশা করি বোঝা গিয়েছে।
পরবর্তী কোয়েশ্চেন, আদর্শ গ্যাসের দুটি অণুর ধাক্কা কী ধরনের? এটাও একটু বোঝার বিষয় আছে, এটাও খাতা কলমে বুঝবো, তবে আগে আমরা একটু পড়ে ব্যাপারটা দিয়ে শুনে নিই। আদর্শ গ্যাসের দুটি অণুর ধাক্কা হলো স্থিতিস্থাপক, কানে শব্দটা একদম ঢুকিয়ে নাও, স্থিতিস্থাপক হয়ে থাকে সংঘর্ষটা। তার কারণটা কি? এক্ষেত্রে রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। মানে তোমার ঘর্ষণ বা ধাক্কা লাগার আগে যা ছিল, ধাক্কা লাগার পরেও কিন্তু এই ভরবেগ আর গতিশক্তি কিন্তু একই থাকে। এটা কি বলা হচ্ছে? সংরক্ষিত থাকা। ঠিক আছে, একটা তুমি চাম টানলে, টেনে বড় করলে, টানা ছেড়ে দাও, তাহলে কী হবে? ফের আগের আকারে ফিরে আসবে। এই যে আগে আকারে ফিরে আসছে, আগের অবস্থায় ফিরে আসছে, এটাই হলো স্থিতিস্থাপকতা, রাইট? এটাকে আমি আরেকটু খাতা কলমে বোঝানোর চেষ্টা করি। চলো, দুটি আদর্শ গ্যাসের দুটি অণুর মধ্যে যে সংঘর্ষ, সেটা স্থিতিস্থাপক, সেটা বোঝার চেষ্টা করি। এই একটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, যদি এটা বিন্দু নয়, জাস্ট কি বড় এঁকেছি ভাই। যাই হোক, এই দুটো বিন্দু যখন ধাক্কা লাগে তখন কি হচ্ছে? এদের ভরবেগের কিছু পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তো ধরে নিই আমি এর ধাক্কা লাগার আগে এর ভরবেগ ছিল 8 একক, আমি কোনো ইউনিট লিখছি না, 8 একক, আর এর ছিল 2 একক। তাহলে এই দুজনের যে ভরবেগ আমরা দেখতে পাচ্ছি, এই দুটোর যদি গড় আমি বার করি, কী বার করি? গড় বার করি। তাহলে এর 8 এর 2 মোট 10, 2 দিয়ে ভাগ করলাম, কতবার হচ্ছে? 5। তাহলে 5 একক, দুজনের ভরবেগ গড়ে 5 একক। ধাক্কা লাগার পরের সিনটা কি হচ্ছে? ধাক্কা লাগার পরের সিনটা দেখতে পাচ্ছি, এ যে ছিল তার ভরবেগটা পরিবর্তন হলো, কমে গেল, কমে গিয়ে ধরো হলো 6। আর বি, এ ধাক্কা খেয়েছে খুব জোরে, তাই এর আগের থেকে ভরবেগটা একটু বেড়ে গিয়ে 4 হলো। তারপরে যোগ করে আমরা যদি যোগ করি, কত? 4 আর 6 10 হচ্ছে, গড় বার করলাম 5। তাই আমি একটা জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ধাক্কা লাগার আগে তাদের ভরবেগের যা গড় ছিল, ধাক্কা লাগার পরেও তাদের ভরবেগের গড়টা একই আছে। এইভাবে কিন্তু দুটো অণুর মধ্যে এরকম ধাক্কা লাগার পরেও তাদের ভরবেগের গড় চেঞ্জ হচ্ছে না, মানে নির্দিষ্টভাবে কারোর বেশি হচ্ছে, কারোর কম হচ্ছে, কিন্তু যদি গড় বার করি তাহলে গড়টা সবসময় একই থাকছে। এইভাবে তোমার গতিশক্তিটাও কিন্তু যদি আমরা মাপতে পারতাম, তাহলে ধাক্কা লাগার আগের দুজনের গতিশক্তির গড় আর ধাক্কা লাগার পরে দুজনের গতিশক্তির গড় কিন্তু সেম থাকতো। তাহলে এই ব্যাপারটা কি বলছে? যে স্থিতিস্থাপক, সংঘর্ষটা স্থিতিস্থাপক, অর্থাৎ দুটো জিনিসই, রৈখিক ভরবেগ এবং তোমার গতিশক্তি, দুটোই কিন্তু সংরক্ষিত থাকছে, সেম থাকছে। আশা করি বোঝাটা বোঝা পেয়েছে। নেক্সট কোশ্চেন হলো, গ্যাস অণুগুলির শক্তি কী রকম বা কী ধরনের? তো গ্যাসীয় অণুগুলির শক্তি সর্বদা একটাই শক্তি ওদের আছে, সেটা হলো গতিশক্তি আছে। ঠিক আছে, ওরা সর্বদাই একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, দেয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং গতিশীল অবস্থাতে আছে, তাই ওদের একমাত্র শক্তি হলো গতিশক্তি। আর এই গ্যাসের গতিশক্তির জন্য কিন্তু ব্যাপন হয়ে থাকে, মানে গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ব্যাপন প্রক্রিয়ার শর্ত কি? আমি ব্যাপন প্রক্রিয়া কাকে বলে বলছি না, এর শর্তটা জাস্ট জানা উচিত আমাদের। তো পরস্পর বিক্রিয়া করবে না এমন দুটি গ্যাসের মধ্যে কিন্তু আমাদের ব্যাপন প্রক্রিয়া করতে হবে। যেমন ধূপ আর বাতাস, দুটো গ্যাসীয় মাধ্যম, এরা কিন্তু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে না, তাই কিন্তু ব্যাপন প্রক্রিয়া সহজেই হচ্ছে। অভিকর্ষের বিপরীতে কি ব্যাপন হয়? হ্যাঁ, অবশ্য হয়। ধূপের ধোঁয়া নিচ থেকে উপর দিয়ে চলে যায় না? তাহলে অভিকর্ষের বিপরীত দিকে হচ্ছে তো ব্যাপন। সো ব্যাপন কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে হওয়া সম্ভব। আদর্শ গ্যাসকে কি তরলে হবে? ভুলভাল সব টাইপিং হয়েছে। আদর্শ গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা যায়? তরলে। তো দেখো, আদর্শ গ্যাসগুলোর অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। মানে আদর্শ গ্যাস তো একটা কাল্পনিক গ্যাস, সে কেমনভাবে কল্পনা করা আছে যে গ্যাসগুলির যে অণুগুলো আছে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। আচ্ছা, যদি আকর্ষণ বল না থাকে, যখন তুমি তরল করবে, অর্থাৎ চাপ প্রয়োগ করে তরল করবে, তখন কিন্তু যেহেতু আকর্ষণ বল নেই, অণুগুলো সেঁটে যাবে না। আর না সারলে তুমি কিভাবে তরল করবে? কাছাকাছি না আসলে তুমি কিভাবে তরল করবে, তাই না? তরল করা সম্ভব না। কিন্তু বাস্তব যে গ্যাসগুলো আমরা দেখে থাকি সচরাচর, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বাস্তব গ্যাস, এগুলো আমরা দেখে থাকি, সেগুলোর অণুগুলোর মধ্যে সামান্য আকর্ষণ বল আছে। তাই যখন তুমি চাপ প্রয়োগ করবে, ওগুলো কিন্তু যখন কাছাকাছি চলে আসবে, গ্যাসের অণুগুলোর উপর চাপ প্রয়োগ করলে তারা কাছাকাছি চলে আসে। আর কাছাকাছি চলে আসলে তাদের মধ্যে যে সামান্য আকর্ষণ বল আছে, সেই সামান্য আকর্ষণ বলের জন্য তারা আরও বেশি কাছাকাছি চলে আসবে, তখন তারা তরলে পরিণত হয়ে যাবে।
যেমন এলপিজি যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আসলে ওই যে সিলিন্ডারের ভিতরে প্রচণ্ড চাপ চেপে ঢুকিয়ে রাখা আছে বলে ওটা তরল আকার হয়ে গিয়েছে। যখনই আমরা চাপ ওই গ্যাস সিলিন্ডারে ওই চাবিটা খুলে দিই, তখন চাপটা আমরা কমিয়ে দিই, তখন সেই গ্যাসটা কিন্তু বাইরে তরলটা যেই চাপ কমে যায় গ্যাস আকারে বাইরে চলে আসে, আর ওটাই পাইপের মধ্য দিয়ে চলে এসে আমরা লাইটার দিয়ে জ্বালিয়ে দিই। তাহলে বাস্তব গ্যাসগুলোকে চাপ প্রয়োগ করে কিন্তু তরলে পরিণত করা যাবে, ঠিক আছে। তার আসল কারণ কি, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে তাই। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটা কথা বলেই রাখি যে যাদের তোমাদের মনে হয় যে হচ্ছে যে এটা উপকারে আসছে তোমাদের, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।